করে আসো না, নাম্বার অনেক কমে যাবে। দেখি কয়জন ক্লাস করো। যদি পড়াশোনা না করো তো হবে না। ক্লাস তোমার পড়া লাগবে না, তুমি না পড়লে কেমনি করবো। আমি তোমাদের একবারে ইন্টারমিডিয়েট থেকে শুরু করি পড়ানো, যাতে বুঝতে পারো। আর তোমরা না পড়ে আসলে তো আর হবে না। ক্লাসে লাস্ট ওয়ার্নিং দিলাম। দেখো, এই দেখা যাচ্ছে, স্লাইড দেখতে পাচ্ছ? Reaction of amines. The lone pair of the nitrogen atom accounts for most chemistry of amines. The unshared electron pair can act as a base or as a nucleophile. The lone pair of the nitrogen atom accounts for most chemistry of amines. তাহলে আমাদের অ্যামিনের মধ্যে যে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই অ্যামিনের যে কেমিস্ট্রি। তো এটা অনেকটা, বা অ্যামিনের যে রিঅ্যাক্টিভিটি, এটা নির্ভর করে অনেকটা যে অ্যামিনের মধ্যে যে নাইট্রোজেন আছে এবং ওর যে লোন পেয়ার ইলেকট্রন তার উপর। এই যে লোন পেয়ার ইলেকট্রন, the unshared electron pair can act as a base or as a nucleophile. তার যে এরকম আনশেয়ার্ড ইলেকট্রন আছে সেটা বেস হিসেবেও কাজ করতে পারে, সেটা নিউক্লিওফাইল হিসেবেও কাজ করতে পারে। তাহলে বেস আর নিউক্লিওফাইলের মধ্যে ডিফারেন্স জানো তোমরা? nitrous. বেস আর নিউক্লিওফাইলের ডিফারেন্স জানো? মনে নাই। স্যার দেখো, আমাদের যে লুইস থিওরি আছে, লুইস থিওরি অনুসারে যে যারা লোন পেয়ার ইলেকট্রন দিতে পারে তারা বেস হিসেবে কাজ করে। তো ওইখানে নিউক্লিওফাইল আর বেসের ডিফারেন্স বোঝা যাবে। তাহলে বেস বুঝতে হলে আমাদের বনস্টেড লাউরি থিওরি অনুসারে এই অর্গানিক যে কেমিস্ট্রি আছে তাদের রিঅ্যাক্টিভিটি, বেসিসিটি, এসিসিটি বনস্টেড লাউরি থিওরির সাপেক্ষে চিন্তা করা হয়। তাহলে বেস হবে যারা প্রোটন গ্রহণ করতে পারে, যারা প্রোটন গ্রহণ করতে পারে তারা বেস হবে। দেখো প্রথম যে রিঅ্যাকশনটা, অ্যামিনের সাথে একটা অ্যাসিড এইচে, এ ক্লোরিন ধরো, ব্রোমিন ধরো, আয়োডিন ধরো, তার মানে একটা অ্যাসিড রিঅ্যাকশন করতেছে এবং অ্যামিনটা কি করতেছে, প্রোটনটা গ্রহণ করে ফেলতেছে। যদি প্রোটন গ্রহণ করে তাহলে সে বেস হিসেবে কাজ করবে, যদি সে প্রোটন গ্রহণ করে তাহলে বেস হিসেবে কাজ করবে। তোমরা একটু দাঁড়াও, আমি ক্লাসে। হ্যাঁ, 11:45। আচ্ছা আচ্ছা, কি জন্য? আচ্ছা আচ্ছা, 11:45 শেষ হবে। তাহলে দেখো প্রথম রিঅ্যাকশনে সে প্রোটন গ্রহণ করতেছে, তাহলে সেটা হবে একটা বেস। পরে দেখো সে কি করতেছে, ইলেকট্রন দান করতেছে। ইলেকট্রন দান করে কারোর সাথে বন্ড করতেছে, ইলেকট্রন দান করতেছে। নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল মানে
নিউক্লিয়াস আর ফাইল, ফাইল মানে ভালোবাসা, টু লাভ। নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা কার থাকে? যার মধ্যে ইলেকট্রন বেশি আছে, নেগেটিভ কোনো কিছু তার থাকে। তাহলে একটা ইলেকট্রোফাইলের সাথে যখন যুক্ত হয়ে যাবে সেটা তখন সে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। অর্থাৎ যেইখানে ইলেকট্রন কম আছে ওইখানে যদি ইলেকট্রন দিয়ে বন্ড করে তাহলে সে নিউক্লিয় নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। আর যদি অন্য কোনো অ্যাসিড থেকে প্রোটন নিয়ে নেয় তাহলে সে বেস হিসেবে কাজ করবে। মনে রাখতে হবে। তাহলে আমাদের যে অ্যামিন সেটা অ্যাসিড হিসেবেও কাজ করে, সেটা বেস হিসেবেও কাজ করে, সেটা নিউক্লিওফাইল হিসেবেও কাজ করে। পরীক্ষাতে যদি আসে যে অ্যামিন অ্যাক্টস বোথ অ্যাজ এ বেস অ্যান্ড নিউক্লিওফাইল, এক্সপ্লেইন ইট, তাহলে তুমি দুইটা রিঅ্যাকশন দিতে হবে, রিঅ্যাকশন দিয়ে দেখাইতে হবে কোথায় সে বেস হিসেবে কাজ করছে, কোথায় সে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। পরে কিন্তু আর প্রশ্নগুলো বলবো না, এখন চাইলে কেউ লিখেও নিতে পারো। তাহলে অ্যামিনটা একটা বেস এবং নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। The nitrogen lone pair can also make a carbon nucleophilic by resonance. তোমরা জানো যে বেঞ্জিন রিং এর মধ্যেও কি হয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, তার মানে এই যে বেঞ্জিনের ডাবল বন্ডটা এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। তো আমাদের বেঞ্জিনের সাথে যখন নাইট্রোজেন অ্যাটম যুক্ত থাকবে অর্থাৎ NH2 গ্রুপ যুক্ত থাকবে, অ্যানিলিন হবে। তো এই অ্যানিলিনটা কি করবে, বেঞ্জিন রিংটারে আরো ভালো নিউক্লিওফাইল হিসেবে কাজ করাইতে সহায়তা করবে। দেখো এই যে এইখানে যে রিঅ্যাকশনটা দিছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এইখানে সে কি করতেছে দেখো, সে ইলেকট্রন দিয়ে দিতেছে, সে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তার মানে ইলেকট্রন দিবে, তারে কি বলবো, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ আছে, যার ইলেকট্রন নাই তার প্রতি আকর্ষণ আছে, তার মানে সে নিউক্লিওফাইল হিসেবে কাজ করতেছে। তাহলে আমার এই যে অ্যামিনগুলো সরাসরি বেস হিসেবে কাজ করতে পারে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, বরং অনেক সময় বেঞ্জিন রিং এর সাথে অ্যামিনো গ্রুপ সংযুক্ত থেকেও বেঞ্জিন রিং রে কি করতে পারে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে সহায়তা করতে পারে। বেঞ্জিন রিং নিজেও নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, কিন্তু অ্যামিনো গ্রুপ যদি থাকে তাহলে আরো ভালো নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তোমরা পরে আসছো অর্থোপ্যারা ডিরেক্টিং, মেটা ডিরেক্টিং, বেঞ্জিন রিং অ্যাক্টিভেটিং গ্রুপ, বেঞ্জিন রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তোমরা পরে আসছো বেঞ্জিন বলো, এই রাইসুল কবির ইমাম তোমার থেকে নয়েজ আসতেছে, তুমি ই করো, মিউট করে নাও। তোমরা পরে আসছো বেঞ্জিন রিং সক্রিয়কারী গ্রুপ, বেঞ্জিন রিং নিষ্ক্রিয়কারী গ্রুপ। তাহলে অ্যামিনো গ্রুপগুলা বেঞ্জিন রিং সক্রিয়কারী গ্রুপ, তারা বেঞ্জিন রিংকে আরো ভালো নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে সহায়তা করবে। এখন দেখো কালকে যে রিঅ্যাকশনটা করতে দিছিলাম যেটা ইন্টারমিডিয়েটে ছিল, পরে আসো নাই, তো আমি পড়ায় দিচ্ছি। Reaction of amines, reactions of primary aliphatic amines with nitrous acid. Nitrous acid is prepared in situ by reaction of sodium nitrite with a strong aqueous acid. HCl যোগ সোডিয়াম নাইট্রাস, তাহলে নাইট্রাস অ্যাসিড আর সোডিয়াম ক্লোরাইড। তোমরা জানো যে নাইট্রাস অ্যাসিডটা একটু বিস্ফোরক টাইপের, এই জন্য ল্যাবরেটরিতে নাইট্রাস অ্যাসিডটা সরাসরি ইউজ করা হয় না। তো যখন দরকার হয় তখন HCl আর সোডিয়াম নাইট্রাসের মিশ্রণ ব্যবহার করা হয়, ওইখান থেকে আমার নাইট্রাস অ্যাসিডটা প্রডিউস করা হয়, অথবা সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম নাইট্রাসের মিক্সচার ইউজ করা হয়, ওইখান থেকে আমার কি হয়, নাইট্রাস অ্যাসিডটা ব্যবহার করা হয়। তাহলে তোমাদের ভাইভাতে যদি জিজ্ঞেস করা হয় যে নাইট্রাস অ্যাসিড সরাসরি ইউজ না করে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম নাইট্রাসের মিশ্রণ কেন ব্যবহার করা হয়, তাহলে নাইট্রাস অ্যাসিডটা বিস্ফোরক, এক্সপ্লোসিভ, এজন্য আমরা নাইট্রাস অ্যাসিডকে সরাসরি ইউজ করতে পারি না।
তাহলে দেখো, প্রাইমারি অ্যামিনস আন্ডারগো ডায়াজোটাইজেশন with nitrous acid. The unstable diazonium salts decompose to form carbocations. দেখো, 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস করতেছে। ডায়াজোনিয়াম সল্ট, সোডিয়াম হ্যালাইড আর ওয়াটার। তোমাদের অর্গানিক রিঅ্যাকশন উৎপাদ লিখার কিছু ট্রিক শিখাইছিলাম, যে সোডিয়াম আর হ্যালোজেন যদি আলাদা কম্পাউন্ডে থাকে, তারা বিক্রিয়া শেষে একটা সোডিয়াম হ্যালাইড অথবা পটাশিয়াম হ্যালাইড এই টাইপের কোনো কিছু তৈরি করবে। তাহলে অ্যালিফ তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অর্থাৎ অ্যারোমেটিক ডায়াজোনিয়াম সল্ট পড়ে আসছো, যেটা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাখা যায় এবং স্টেবল থাকে। ওই টেম্পারেচারে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সে স্টেবল থাকে। কিন্তু অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম সল্ট ওই টেম্পারেচারেও কি হয় না, স্টেবল থাকে না। দেখো এইখানেও বোথ কেসেই আমার ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস হয়। 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়াতেও ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস হয়। 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রেও নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস হয়। কিন্তু আমি বললাম যে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অ্যারোমেটিক, যে অ্যারোমেটিকের ক্ষেত্রে যে ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস হয় সেটা স্টেবল থাকে। কিন্তু এত কম টেম্পারেচারেও অ্যালিফ্যাটিক যে ডায়াজোনিয়াম সল্ট আছে সেটা স্টেবল থাকে না। এইখানে ডিসকাশন ব্যাখ্যা লেখা নাই, তো তোমরা ব্যাখ্যা পরীক্ষাতে আসলে দিতে হবে। তো অ্যারোমেটিক ডায়াজোনিয়াম সল্ট অনেকগুলা রেজোনেন্স করতে পারে। অ্যারোমেটিক ডায়াজোনিয়াম সল্ট রেজোনেন্সের মাধ্যমে স্টেবল হইতে পারে। অ্যারোমেটিক ডায়াজোনিয়াম সল্ট রেজোনেন্সের মাধ্যমে স্টেবল হইতে পারে, কিন্তু অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম সল্ট যেহেতু একটা কার্বন দুইটা বলি, ওর তো আর রেজোনেন্স সম্ভব না। এই জন্য সে কি করতে পারে না, এই রেজোনেন্সই যেহেতু সম্ভব না, এই রেজোনেন্সের মাধ্যমে কিভাবে স্টেবল হবে। তাহলে বোঝা গেল কথাটুকু, যে অ্যারোমেটিক ডায়াজোনিয়াম সল্ট রেজোনেন্সের মাধ্যমে স্টেবল হইতে পারে, কিন্তু অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম সল্ট রেজোনেন্সের মাধ্যমে স্টেবল হবে না। এই জন্য মাঝখান থেকে মনে রাখতে হবে, ডায়াজোনিয়াম সল্ট গুলো যখনই আনস্টেবল, তখনই মাঝখানের নাইট্রোজেন ভেঙে যাবে, নাইট্রোজেন গ্যাস আকারে উড়ে যাবে। তার মানে এই রিঅ্যাকশনে কি হবে, তোমার অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস বের হবে। অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে তোমার নাইট্রোজেন গ্যাস বের হবে। বুঝতে পারছো? তোমরা এই যেটা একটু দেখতে থাকো, আমি একটা ফোন আসতেছে প্রচুর, আজকে একটু আসি বিরক্ত হয়ে যেতেছি বারবার।
সরি, তোমাদের অনেকগুলো সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখো অ্যালিফেটিকের ক্ষেত্রে আমার এই যে আনস্টেবল, যেহেতু ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস হবে, সেখান থেকে নাইট্রোজেন গ্যাস বের হয়ে যাবে, ফাইনালি আর প্লাস এক্স মাইনাস হবে। ওই আর প্লাস থেকে আমার অনেক কিছু হইতে পারে, সেইখান থেকে আমি কি করতে পারি, অ্যালকিন বানাইতে পারি, অ্যালকোহল বানাইতে পারি, অথবা অ্যালকাইল হ্যালাইড তো হবেই। তাহলে অ্যালিফেটিক অ্যামিন আমরা বুঝলাম, অ্যালিফেটিক 1 ডিগ্রি অ্যামিন থেকে আমার ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস হবে, যেটা আনস্টেবল, সেটা ভেঙে নাইট্রোজেন গ্যাস বের হবে, এবং ওর সাথে আমরা বিভিন্ন ধরনের রিএজেন্ট ইউজ করে ওরে আমরা অ্যালকিন বানাইতে পারি, অ্যালকোহল বানাইতে পারি, এবং অ্যালকাইল হ্যালাইড তো হবেই। এই দুইটাও আমরা চাইলে বানিয়ে নিতে পারি। অ্যারোমেটিকের ক্ষেত্রে দেখো, অ্যারোমেটিকের ক্ষেত্রে অ্যারিন ডায়াজোনিয়াম সল্ট হবে স্টেবল ইফ কেপ্ট বিলো 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে যদি রাখা হয় তাহলে সেটা কি হবে, স্টেবল হবে। তাহলে দেখো এই যে 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন থেকে ডায়াজোনিয়াম যে সল্ট হয়, মেকানিজমটা দিছে, মেকানিজম এইখানে লাগবে না, কিন্তু পরে আবার লাগবে। আমরা যখন তোমাদের সিলেবাসে আছে ডায়াজোনিয়াম সল্ট, তার মানে আমাদের ডায়াজোনিয়াম সল্ট প্রিপারেশন করতে হবে, তখন এই মেকানিজমটাই লাগবে। তাহলে এই মেকানিজমটা পরীক্ষাতে যখন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমি আইডেন্টিফিকেশন দিব, তখন তোমার মেকানিজম দেওয়ার দরকার নাই। কিন্তু এই মেকানিজমটা আমি যদি প্রশ্ন করি যে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস করো মেকানিজম সহ, তখন ওইখানে দেখাবো, ওইখানে লাগবে, এই জন্য এইখানেই পড়াই দিচ্ছি। তাহলে দেখো নাইট্রাস অ্যাসিড, তো মিডিয়ামে ওয়াটার আছে, অ্যাসিড আছে, ওইখান থেকে কি করলো, প্রোটন গ্রহণ করে ফেললো। নাইট্রাস অ্যাসিড HNO2, তার মানে HONO, ওর যদি দুইটা পার্ট নেই HONO, তাহলে সে কি করলো, প্রথমে একটা প্রোটন গ্রহণ করে ফেললো, প্রোটন গ্রহণ করে H2O প্লাস NO হইল এবং ওয়াটার প্রডিউস করলো। পরবর্তীতে এটা ভেঙে গেল, এটা ভেঙে গিয়ে H2O তৈরি করলো, আর NO এটা প্লাস চার্জ তৈরি করলো, H2O তৈরি করলো আর NO প্লাস চার্জ তৈরি করলো। তাহলে আমার যে অ্যারাইল অ্যামিন আছে, অ্যানিলিন যেটা আছে, অ্যানিলিনের লোন পেয়ার গিয়ে কি করলো, এই নাইট্রোজেনের প্লাস চার্জ এইখানে অ্যাটাক শুরু করলো। আমার অ্যানিলিনের লোন পেয়ার নাইট্রোজেনের প্লাস চার্জে গিয়ে কি করলো, অ্যাটাক করলো। তাহলে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন নতুন একটা বন্ড ফরমেশন হইলো। নাইট্রোজেন যেহেতু ইলেকট্রন দিয়ে দিল, এই জন্য প্লাস চার্জটা তখন নাইট্রোজেনের মাথায় চলে আসলো, প্লাস চার্জটা তখন নাইট্রোজেনের মাথায় চলে আসলো। নাইট্রোজেন হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এই জন্য হাইড্রোজেনের ইলেকট্রনটাকে সে নিজের দিকে টেনে নিয়ে প্লাসটাকে নিউট্রাল করার চেষ্টা করলো। হাইড্রোজেনটা H প্লাস আকারে, অ্যাসিড আকারে বের হয়ে যাবে। হাইড্রোজেনটা, এই যে এই হাইড্রোজেনটা H প্লাস আকারে বের হয়ে যাবে। তাহলে কি হলো, A আর NHNO, N নাইট্রোসোঅ্যামিন, N নাইট্রোসোঅ্যামিন তৈরি হলো। তাহলে দেখো N নাইট্রোসোঅ্যামিন তৈরি হলো, ওর সাথে আমার এইচ এ যেটা আছে, অ্যাসিড যেটা আছে, সে গিয়ে এইখানকার আরেকটা যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটারে অ্যাটাক করে নিয়ে গেল, হাইড্রোজেনটারে অ্যাটাক করে নিয়ে গেল। আর অক্সিজেনের মধ্যে যে লোন পেয়ার ছিল, এই লোন পেয়ারটা এই অংশটা দেখো, এই অক্সিজেনের লোন পেয়ারটা হাইড্রোজেনের অ্যাটাক করলো, এ মাইনাস আকারে চলে গেল, এই এ মাইনাসটা আবার নাইট্রোজেনের প্রোটনটারে গ্রহণ করে নিয়ে গেল, তখন হলো ডায়াজো হাইড্রোক্সাইড, তারপর AR N ডাবল বন্ড N OH। তো এখানে আবার একটা এইচ এ এসে অ্যাটাক করলো, অ্যাটাক করে দেখো কি ঘটনাগুলো ঘটাচ্ছে, আবার এই অক্সিজেনটারে প্রোটনেশন করে ফেললো, আবার এই অক্সিজেনটারে প্রোটনেশন করে ফেললো।
প্রোটনেশন করে লাস্টলি পানি আকারে বের হয়ে গেল। তো এটাতে দেখো AR(N) ট্রিপল বন্ড N, মাঝখানে N এর উপর প্লাস, অথবা ওর আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার আছে, এই ইলেকট্রনটা যদি ভেঙে নাইট্রোজেনের উপর নিয়ে আসো তাহলে শেষেরটার উপর প্লাস, ওর দুইটাই এই স্ট্রাকচার আছে। ওর দুইটাই রেজোনেটিং স্ট্রাকচার আছে, তাহলে ডায়াজোনিয়াম আয়ন তৈরি হলো অথবা ডায়াজোনিয়াম সল্ট। তুমি যদি এর সাথে Cl অ্যাড করো তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। এই ডায়াজোনিয়াম আয়ন তৈরি হলো, তুমি যদি এর সাথে Cl মাইনাস দাও তাহলে কি হবে? ArN2 প্লাস আর হলো Cl মাইনাস, ArN2 প্লাস Cl মাইনাস। তাহলে বুঝলা যে কিভাবে একটা ডায়াজোনিয়াম আয়ন প্রডিউস করলো? বুঝছো কে আর বুঝো নাই কে? ট্রায়াঙ্গেল বলো, না বুঝলে আমি স্যার ডায়াজোনিয়ামের মধ্যে একটার মধ্যে 3 বন্ড নাইট্রোজেন নাইট্রোজেন, আরেকটার মধ্যে 2 বন্ড। স্যার এটা একটু স্যার বুঝিনি স্যার। হ্যাঁ, এটা হলো কি তোমার রেজোনেটিং স্ট্রাকচার বলে, এটারে বলে রেজোনেটিং স্ট্রাকচার। তোমার নাইট্রোজেনের রেজোনি কত আশরাফুল? স্যার 3। হ্যাঁ, নাইট্রোজেনের যদি 3 হাতই হয় তাহলে নাইট্রোজেনের উপর কি থাকবে না, কোনো প্লাস মাইনাস চার্জ থাকবে না। নাইট্রোজেনের যদি 3 হাত হয় তাহলে নাইট্রোজেনের উপর কোনো প্লাস মাইনাস চার্জ থাকবে না। এই যে এখানে দেখো, এই নাইট্রোজেনটার দেখো 3 হাত, দেখো ভালো মতো বুঝো নাকি? এই নাইট্রোজেনটার সরি 4 হাত, দেখছো? জি স্যার। আর পাশের নাইট্রোজেন গোলাপি নাইট্রোজেন যেটা, ওর কয় হাত? গোলাপি নাইট্রোজেনটার কয় হাত? 3 হাত। 3 হাত। তাহলে এই নাইট্রোজেনটার কি থাকবে না, কোনো প্লাস মাইনাস থাকবে না। যে নাইট্রোজেনটার 4 হাত ওর উপর একটা কি থাকবে, প্লাস থাকবে। তোমরা ইসের ক্ষেত্রে দেখে আসছো অ্যামিনো, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড Na4 Cl মাইনাস, আসলে এই প্লাসটা নাইট্রোজেনের উপর। তবে নাইট্রোজেন যখন 4 হাত হয়ে যাবে অথবা হাত কম বেশি হবে তখন ওর উপর প্লাস হবে। অনেক সময় মাইনাসও হইতে পারে যদি হাত কম থাকে, 3 এর কম থাকে, কিন্তু অনেক সময় প্লাসও হইতে পারে। দেখতে হবে তোমার ওই মিডিয়ামে কতগুলা ইলেকট্রন আছে, ইলেকট্রন ঘুরে কি অবস্থা দাঁড়ায় তার উপর। তাহলে এটা হলো নাইট্রোজেনের 4 হাত। এখন দেখো, এখন হলো এই নাইট্রোজেনের উপর একটা প্লাস চার্জ আছে, এই যে একটা প্লাস চার্জ, এই যে একটা প্লাস চার্জ। এখন বন্ডিং ইলেকট্রন যদি এই নাইট্রোজেনের মাথায় চলে আসে তার মানে একটা বন্ড ভেঙে যাবে। আগে ছিল 3টা বন্ড, এখন হবে 2টা বন্ড। দেখো 2টা বন্ড হয়েছে, আগে ছিল 3টা, এখন হয়েছে 2টা। নাইট্রোজেনের উপর আগে ছিল প্লাস চার্জ, এখন তার উপর ইলেকট্রন আসছে, তার মানে আগে প্লাস আর এখনকার মাইনাস, প্লাস মাইনাসে মিলে নিউট্রাল হয়ে যাবে, নাইট্রোজেনের উপর কোনো চার্জ থাকবে না। দেখো নাইট্রোজেনের উপর এখন আর কোনো চার্জ নাই, শুধু ইলেকট্রনটাই আছে। আর এই নাইট্রোজেনের আগে কোনো চার্জ ছিল না, এখন তার থেকে ইলেকট্রনটা চলে গেছে। ইলেকট্রন যদি কারো থেকে চলে যায় তার উপর প্লাস চার্জ, এই যে দেখো নাইট্রোজেনটার উপর প্লাস চার্জ। বুঝতে পারছো? একটু একটু, তাই তো? আসলে এইভাবে তো এই এত বড় বড় স্ট্রাকচার গুলো বুঝানো একটু টাফ। তো তোমাদের সমস্যা হইলে তোমরা পরে বলবা, আবার অসুবিধা নেই, আমি বুঝাই দিব। তাহলে আমি সামনের দিকে আগাই নাকি? তোমরা এটা পড়ো, না বুঝলে তো আমি আসি। তাহলে সেকেন্ডারি রিঅ্যাকশন অফ secondary amines with nitrous acid. Secondary amines, both aryl and alkyl, react with nitrous acid to yield N-nitrosamine. N-nitrosamines usually separate from the reaction mixture as oily yellow liquids. তাহলে যদি আইডেন্টিফিকেশন টেস্টে তুমি বলো, তাহলে মেইন যে
পয়েন্টগুলা, যে এটাতে এরকম দেখা যায় আরেকটাতে আরেক রকম দেখা যায়, তাহলে 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষেত্রে আমার কি হবে, নাইট্রোজেন গ্যাস বের হবে। আর 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস করবে। ডায়াজোনিয়াম সল্ট হয়েছে নাকি ওরও আইডেন্টিফিকেশন করে আমি ফাইনালি বলতে পারবো যে এটা আসলে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন কিনা। এখন সেকেন্ডারির ক্ষেত্রে আমরা বলতেছি এইখানে ইয়েলো অয়েলি লিকুইড, তার মানে উপর দিকে একটা হলুদ টাইপের তৈলাক্ত স্তর দেখা যাবে যদি সেকেন্ডারি অ্যামিন হয়। তাহলে প্রাইমারি অ্যামিন হলে একটা গ্যাস বের হবে, তুমি বুঝবা। সেকেন্ডারি অ্যামিন হলে কি করবে না, ওইরকম গ্যাস বের হবে না, উপরে একটা অয়েলি লিকুইড হবে। তাহলে দেখো ডাইমিথাইল অ্যামিন HCl সোডিয়াম নাইট্রাইটের সাথে বিক্রিয়া করে এন নাইট্রোসো ডাইমিথাইল অ্যামিন এ ইয়েলো অয়েল তৈরি করবে। তো এটা মনে রাখার আর একটু ইজি বুদ্ধি আছে। নাইট্রাস অ্যাসিডের দুইটা পার্ট, নাইট্রাস অ্যাসিড তো নাইট্রাস অ্যাসিড হইলো ধরো এই যে HNO2, মানে মনে রাখার জন্য বলতেছি আর কি। তাহলে হবে একটা হলো NO আর একটা হলো OH, ওর দুইটা পার্ট NO আর হলো OH। তো নাইট্রাস অ্যাসিডের যেহেতু যদি দুইটা পার্ট চিন্তা করো প্লাস মাইনাস, এখানে NO আর OH এর মধ্যে কোনটা প্লাস কোনটা মাইনাস বলো তো? NO প্লাস OH NO মাইনাস। প্লাস ওই হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা অনেক মেধাবী, থ্যাংক ইউ। NO প্লাস আর OH মাইনাস। তাহলে দেখো কিছুই না, শুধুমাত্র যে এইখানকার হাইড্রোজেনটা, নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেন থাকে এটা অবশ্যই প্লাস, এটা অবশ্যই কি বলো, প্লাস প্লাস। তাহলে প্লাস প্লাস যদি সরে যায় ওইখানে প্লাসে কেউ বসবে, তার মানে এইখানকার একটা প্লাস হাইড্রোজেন সরে গিয়ে এইখানে একটা NO বসবে, আর কিছুই না। এইখানে একটা প্লাসের হাইড্রোজেন সরে গিয়ে একটা NO গ্রুপ বসবে। দেখো দুই ক্ষেত্রে তাই হয়েছে, একটা NO গ্রুপ বসছে, এখানেও একটা NO গ্রুপ বসছে। ক্লিয়ার? ইয়েস স্যার। জি তাহলে স্যার। এটা হলো একটা অয়েলি লিকুইড হবে। এখন টারশিয়ারি অ্যামিনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, when a tertiary aliphatic amine is mixed with nitrous acid and equilibrium is established among the tertiary amine is salt and nitrosoammonium compound। তাহলে এইখানে কি হয়, এইখানে তো ওইরকম নাই, এইখানে তো হাইড্রোজেন নাই, হাইড্রোজেনটারে সরাবো। এইখানে তো হাইড্রোজেন নাই, হাইড্রোজেনটারে সরাবো। এইখানে সল্ট প্রডিউস করবে। ধরো এক জায়গায় অ্যামিনো NH3 আছে, অ্যামোনিয়া, ওর সাথে যখন আরেকটা H প্লাস আসবে তখন কি বলবা তুমি, NH4 NH4 প্লাস। হ্যাঁ, এইখানেও দেখো টারশিয়ারির ক্ষেত্রেও এখন তো হাইড্রোজেন নাই, জায়গা নাই, তার মানে এইখানেও NO প্লাস হবে, NO প্লাসটা ডুববে আর মেইন যে নাইট্রোজেন যেটা ছিল ওর উপর একটা প্লাস চার্জ হবে, মানে একটা সল্ট হবে আর কি। তাহলে এটাও একটা অ্যামিন সল্ট, দুই ধরনের অ্যামিন সল্ট হবে। এইখানে কি করবে, দুই ধরনের অ্যামিন সল্ট হবে। আমার হাইড্রোজেন তো মিডিয়ামে হাইড্রোজেন আছে, তাইলে হাইড্রোজেনও ডুববে আর নাইট্রোসো গ্রুপও ডুববে। তাহলে এই যে R3N ওর সাথে H প্লাসও ঢুকতে পারে, HCl মানে H প্লাসও ঢুকতে পারে, আবার নাইট্রাস অ্যাসিডের কি ঢুকতে পারে, NO গ্রুপটাও প্লাস আকারে ঢুকতে পারে। তার মানে ওই কি করবে, দুই ধরনের সল্টই দেখাবে, একটা সরাসরি অ্যামিন সল্ট আর একটা হলো N নাইট্রোসো অ্যামোনিয়াম কম্পাউন্ড অথবা সল্টও বলতে পারো। N নাইট্রোসো, ওই যে নাইট্রোসো গ্রুপ ঢুকলো যে N এর সাথে নাইট্রোসো গ্রুপ, N নাইট্রোসো অ্যামোনিয়াম সল্ট। বুঝতে পারছো তাইলে? ইয়েস
স্যার যদি শনাক্তকারী বলে তাহলে স্যার এই তিনটে রিঅ্যাকশন দিব না স্যার? হ্যাঁ, এই তিনটে রিঅ্যাকশন দিবা বাবা। এবং কোনটাতে কি কি আলাদা হইতেছে এটাও কিন্তু বলে দেওয়া লাগবে, হ্যাঁ, যে একটাতে তোমার নাইট্রোজেন গ্যাস বের হইতেছে, একটাতে অয়েলি লিকুইড হচ্ছে, আর একটাতে তোমার দুই ধরনের সল্ট প্রডিউস হচ্ছে। এখন আসো ইসের ক্ষেত্রে, তোমার যদি অ্যারোমেটিক হয়, টারশিয়ারি অ্যামিনটা অ্যারোমেটিক হয়, তো টারশিয়ারি অ্যামিন অ্যারোমেটিক হইলে ওর দুইটা সম্ভাবনা আছে, একটা নাইট্রোজেনের সাথে যুক্ত হইতে পারে কোনো গ্রুপ, অথবা বেনজিন রিং তো পুরো ফাঁকাই আছে, বেনজিন রিং এর সাথেও কি করতে পারে, কোনো গ্রুপ যুক্ত হইতে পারে। আমি বললাম যে আমার যেহেতু এইখানে একটা বেনজিন রিং আছে, তার মানে নাইট্রোজেনের সাথেও যুক্ত হইতে পারে, বেনজিন রিং এর সাথেও যুক্ত হইতে পারে। এইখানে আসলে দেখো বেনজিন রিং এর সাথে একটা নাইট্রোসো গ্রুপটা যুক্ত হবে। তোমরা যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়ছো, ওটাই আর কি। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কি পড়ছো? নাইট্রেশন পড়ছো, ফিরেল কাপ অ্যালকাইলেশন পড়ছো, ফিরেল কাপ অ্যাসাইলেশন, হ্যালোজেনেশন, সালফোনেশন, ওই রকমই একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়েছে। বলো তো এটা কি অ্যাডিশন নাকি সাবস্টিটিউশন? এই যে নাইট্রোসো গ্রুপ যে ঢুকলো, এই যে আমি যেটা দাগ দিচ্ছি নাইট্রোসো গ্রুপ, এই যে নাইট্রোসো গ্রুপ ঢুকলো, এটা কি সাবস্টিটিউশন রিঅ্যাকশন নাকি অ্যাডিশন রিঅ্যাকশন? সাবস্টিটিউশন। কেমনে সাবস্টিটিউশন রিঅ্যাকশন স্যার। সাবস্টিটিউশন কেমনে বাবা? সাবস্টিটিউশন কেমনে হবে? হ্যাঁ, NO গ্রুপটা ঢুকলো না, এখানে কি করলো, NO গ্রুপটা ঢুকলো, কে কাকে সরায়, হাইড্রোজেনকে সরায়, এই জন্য এটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখন দেখো তোমাদের যে কতগুলো রিঅ্যাকশন দিয়ে দেওয়া হয় এবং প্রোডাক্ট লিখতে বলা হয়, তাহলে এই রিঅ্যাকশন গুলা কাজে লাগবে। আবার যদি বলা হয় যে এই কম্পাউন্ড থেকে আমি যদি বলি যে আমার একটা বেনজিন থেকে তুমি অ্যানিলিন বানাও, আবার অ্যানিলিন থেকে বেনজিন বানাও, আমি কি রিঅ্যাকশন দিলাম যে একটা অ্যানিলিন থেকে কি করতে হবে, বেনজিন বানাইতে হবে, আবার ওই বেনজিনটা থেকে অ্যানিলিন বানাইতে হবে। তাহলে তুমি কোন রিঅ্যাকশনে যাবা? প্রথমে আসো, বেনজিন থেকে আমি অ্যানিলিন কিভাবে বানাবো বলো তো, একজনে বলো, পড়াইছি আগে, প্রিপারেশনে পড়ায় আসছি, বলো বেনজিন থেকে অ্যানিলিন কেমনে বানাবো? এই বলো একজনে। স্যার বেনজিনের সাথে নিকেল ধাতুর উপস্থিতিতে অ্যামোনিয়ার। ওই রিঅ্যাকশন তো তোমার আগেই বলছি বাবা, ওই রিঅ্যাকশন গুলো সহজে হয় না। হানিফ বলো, কি বলবা? স্যার কোশ্চেনটা আরো একবার রিপিট। বেনজিন থেকে আমি অ্যানিলিন প্রস্তুত করব, আমি তোমার বেনজিন দিলাম, বললাম তুমি অ্যানিলিন বানাও, এখান থেকে তুমি কিভাবে বানাবা? স্যার বেনজিনকে নাইট্রাস অ্যাসিড দিয়ে তারপর আবার হাইড্রোজেন জাইমান হাইড্রোজেন দ্বারা জারিত করতে। না না না, কাছাকাছি যাচ্ছ, আর একটু ভালো করে বলো। নাইট্রিক অ্যাসিডের সাথে আমি রিঅ্যাকশন বল, হবে। হ্যাঁ নাইট্রিক অ্যাসিডের নাইট্রাস সাথে, নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে হবে, তাহলে নাইট্রোবেনজিন হবে। পরে কি করবা হানিফ?
ওরা স্যার হাইড্রোজেন দ্বারা জারিত করবে স্যার। হ্যাঁ, হাইড্রোজেন দ্বারা জারিত না বাবা, বিজারিত করতে হবে, রিডাকশন করতে হবে, জারিত না বিজারিত করতে হবে। পরে ওরে আমরা কি করব, নাইট্রিক রিডাকশন অ্যাসিড করব। রিঅ্যাকশন সালফিউরিক অ্যাসিড তাহলে দিয়ে স্যার আরো সালফিউরিক মানে অ্যাসিড। হাইড্রোজেন তাহলে দেখো পরে আমরা লিথিয়াম টেট্রাহাইড্রোঅ্যালুমিনেট অথবা সোডিয়াম বোরোহাইড্রেট এইগুলা দিয়ে যদি রিডাকশন করি অর্থাৎ বিজারণ করি, তাহলে নাইট্রো বেনজিন থেকে কি হবে, অ্যানিলিনে কনভার্সন হবে। আমি আগেই বলে দেই, আমার কোর্সে ভালো রেজাল্ট যদি করো তাহলে তোমার বেনজিন থেকে অ্যানিলিন বানানো, বেনজিন থেকে ফেনল বানানো, তারপর ওই অ্যানিলিন থেকে ফেনল বানানো, এই সবগুলা বুঝে তারপর তোমার পরীক্ষা দিয়ে তোমার A+ পেতে হবে। তো তোমাদের তো আমি খুব ইজি করে বলি, একবারে ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা যেভাবে বলে তার চেয়ে ইজি করে বলি। তারপর যদি না পড়ো তাহলে তো এটা প্রত্যাশিত না। তাহলে দেখো আমরা বেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুত করলাম। আজকে আমরা আবার দেখবো যে আমরা অ্যানিলিন থেকেও কি করে ফেলতে পারি, বেনজিন প্রস্তুত করতে পারি। একটু আগে আমরা শিখে আসলাম যে অ্যানিলিন থেকে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইলে ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস হয়, ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস হয়। এই যে রিঅ্যাকশনটা হলো স্যান্ড মেয়ার রিঅ্যাকশন, স্যান্ড মেয়ার রিঅ্যাকশন। তাহলে এই স্যান্ড মেয়ার রিঅ্যাকশনের মাধ্যমে আমার যদি বেনজিন ডায়াজোনিয়াম সল্ট থাকে, দেখো আমি বেনজিন ডায়াজোনিয়াম সল্টের কিন্তু রিঅ্যাকশন করায় ফেলতেছি। পরে আবার বললো না যে স্যার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বা বেনজিন ডায়াজোনিয়াম তো ছিল আপনি পড়ার নাই। আমি একটু আগে কিন্তু প্রিপারেশন করাইছি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের, এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড করাইছি। এখন যে রিঅ্যাকশন গুলো পড়াইতেছি সবগুলা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমি যদি বলি যে এটা অ্যানিলিনের রিঅ্যাকশন, সেটাও আমি বলতে পারি। আমি যদি বলি যে এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন, সেটাও আমি বলতে পারি। কারণ আমি যদি অ্যানিলিনের কথাই বলি, অ্যানিলিন থেকে ফার্স্টে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বানাইতে হবে, তারপর আমি ফাইনাল প্রোডাক্ট গুলা পাবো। এই জন্য আজকে কিন্তু আমার অ্যামিনের রিঅ্যাকশনের সাথে সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রিপারেশন এন্ড রিঅ্যাকশন অফ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডও পড়া হচ্ছে। তাহলে দেখো এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হয়ে গেল। আমি বলছি যে এটা একটা ভার্সেটাইল যৌগ, এই যৌগটা থেকে বিভিন্ন টাইপের কম্পাউন্ড বানানো হয়। এইখানে তুমি যদি কিউপ্রাস অক্সাইড দাও আর পানি দাও তাহলে ফেনল পাবা। এ আর ও ইজ কি, ফেনল, ফেনল, ফেনল। তুমি যদি কিউপ্রাস ক্লোরাইড দাও তাহলে ArCl, ক্লোরোবেনজিন পাবা। কিউপ্রাস ব্রোমাইড দিলে ব্রোমোবেনজিন পাবা। তারপর কিউপ্রাস সায়ানাইড দিলে সায়ানোবেনজিন পাবা। পটাশিয়াম আয়োডাইড দিলে, দেখো সবগুলা কপার কপার, কিন্তু আয়োডিনের ক্ষেত্রে কপার না, কিন্তু ওই আয়োডিনের ক্ষেত্রে পটাশিয়াম। পটাশিয়াম আয়োডাইড দিলে আমরা কি পাবো, আয়োডিন পাবো। ফ্লোরিনটাও বেশি রিঅ্যাক্টিভ, এটাও চেঞ্জ। সোডিয়াম সোডিয়াম ব্রোমোফ্লোরাইড ফ্লোরাইড দিব, তখন আমরা ফ্লোরিন পাবো। আর আমি যদি ফসফনিক অ্যাসিড দেই, ফসফনিক অ্যাসিড দেই, তাহলে সেইখান থেকে আমরা পাবো বেনজিন। ইন্টারেস্টিং জিনিস, আমি বেনজিনটা কিন্তু পরীক্ষাতে দিব যে আমরা বেনজিন থেকে কিভাবে অ্যানিলিন প্রস্তুত করব, আবার অ্যানিলিন থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করব। তাহলে দেখো একটু আগে আমরা বেনজিন থেকে অ্যানিলিন দেখলাম, এখন দেখলাম বেনজিন এই অ্যানিলিন থেকে কিভাবে বেনজিন। অ্যানিলিনকে আগে ডায়াজোটাইজেশন করব, ডায়াজোটাইজেশন করলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে বা অ্যারিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে বা অ্যারিন ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে, যেটাই তুমি বলো। ওইখান থেকে আমরা যদি ফসফনিক অ্যাসিড আর ওয়াটার দেই তাহলে ওইখান থেকে আমরা একটা বেনজিন পাবো। এই এই রিঅ্যাকশন গুলাই কয়েকটা আবার ইলাবোরেশন করে দিছে, টেম্পারেচার প্রেসার টেসার দিয়ে দিছে। দেখো তাহলে দেখো আমার এইখানে একটা আছে, অর্থোটলুইডিন আছে, তার মানে টলুইনের সাথে একটা NH2 গ্রুপ আছে। গ্রুপ থাকুক সমস্যা নাই, টলুইন তো আনবিটেন থাকবে, তো ওর মধ্যে কোনো রিঅ্যাকশন হবে না।
তুমি HCl সোডিয়াম নাইট্রাস দাও, তো NH2 গ্রুপটা কনভার্সন হয়ে N2Cl এটা কনভার্সন হবে, পরে Q+ ক্লোরাইড দিলে ক্লোরাইড দিবে। এটা দিছে তোমাদের একটু কনফিউজড করার জন্য। যদি আমি আমার বেনজিনের মধ্যে একটা ব্রাঞ্চ দিয়ে দেই CH3, অন্য ব্রাঞ্চ দিলে আবার অনেক কিছু হইতেও পারে, কিন্তু CH3 যদি দেই তাহলে কোনো সমস্যা নাই। সে কি করবে, এই টাইপের রিঅ্যাকশন হইতে থাকবে। আমি যদি Cl এর মধ্যে দিই, Cl তো আনরিঅ্যাক্টিভ, সেও রিঅ্যাকশন করবে না, ওই রিঅ্যাকশন গুলো আবার ঘটতে থাকবে। আমি যদি NO2 দিই, তাহলে NO2 টাও কি করবে না, রিঅ্যাকশন করবে না, NH2 এর সাথে রিঅ্যাকশন করে N2Cl তৈরি করবে, সায়ানাইড তৈরি করবে, নাইট্রো গ্রুপ তৈরি করবে। বুঝতে পারছো এখন সবাই? এখন তোমরা আমারে বলো, নাইট্রেশন রিঅ্যাকশন করি, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিই, তাহলে কি প্রোডাক্ট তুমি প্রত্যাশা করো? নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিলে ইন্টারেস্ট ছিল, তাহলে কি প্রোডাক্ট হবে বলো তো? স্যার স্যার নাইট্রোজেন নাইট্রোটোলুইন। টলুইন কেন, আমি তো বেনজিনের সাথে দিব, তাহলে নাইট্রোবেনজিন পাবা। নাইট্রোবেনজিন স্যার। ইয়েস স্যার, নাইট্রোবেনজিন। হ্যাঁ হ্যাঁ, এখন যদি টলুইনের সাথে দেই তাহলে কি পাবা? নাইট্রোটোলুইন। হ্যাঁ, নাইট্রোটলুইন। তাহলে কোন কোন পাশে যুক্ত হবে? শুধু নাইট্রোটলুইন বললে হবে যে অর্থ প্রোডাক্ট হবে নাকি প্যারা প্রোডাক্ট হবে নাকি মেটা প্রোডাক্ট হবে? স্যার অর্থ হবে। অর্থ প্যারা হবে। অর্থ প্যারা NO2 হবে, স্যার তাই তো? দুইটা হয়। প্রোডাক্ট হবে, একটা অর্থ একটা প্যারা, তাই তো? সবাই তো একমত নাকি? NO2 হলে স্যার এই না বোকা, তুমি হানি ভুল করতেছো। এটা NO2 এর উপর নির্ভর করবে না, এটা বেনজিনের সাথে আগে যে গ্রুপ এক্সিস্টিং ছিল তার উপর ডিপেন্ড করবে। বেনজিনের সাথে আগে যে গ্রুপটা এক্সিস্টিং ছিল তার উপর ডিপেন্ড করবে। বেনজিনের সাথে এক্সিস্টিং গ্রুপ কে ছিল? মিথাইল গ্রুপ ছিল। সে অর্থ প্যারা ডিরেক্টিং, এজন্য নাইট্রো গ্রুপটা একবার অর্থতে ঢুকবে আবার প্যারাতে ঢুকবে। বুঝতে পারছো? ইয়েস হ্যাঁ, এখন তোমরা আমাকে বলো যে আমি যদি অ্যানিলিনকে নাইট্রেশন করি তাহলে কি হবে? অ্যানিলিনকে নাইট্রেশন করলে কি হবে বলো, সবাই বলো। স্যার 1,3 মেটানাইট্রোবেনজিন। আরো বলো, হয় নাই? ও আচ্ছা আচ্ছা, তুমি কি বলছো? 1,3 মেটা ডাইনাইট্রোবেনজিন। নাইট্রো গ্রুপ কি দুইটা ঢুকবে? স্যার জি একটা স্যার। হবে অর্থ, আশরাফুল কি বলবা বলো? স্যার একটা হবে অর্থোটোলুইন আর একটা হবে প্যারাটোলুইন। মানে অর্থোটোলুইন তো বলা যাবে না, মানে অর্থোনাইট্রোটোলুইন, প্যারানাইট্রোটোলুইন, এটাই তো বলতে চাও আশরাফুল নাকি? জি স্যার। আর কেউ কিছু বলবা? স্যার মেটা নাইট্রো অ্যানিলিন। মেটা নাইট্রো কেন মেটা হবে? স্যার এখানে মেটা পজিশনে বসবে অ্যানিলিন। কেন বসবে? অ্যানিলিন তো NH2 গ্রুপ তো অর্থ প্যারা ডিরেক্টিং, তাইলে মেটা ডিরেকশনে কেন বসবে? স্যার নাইট্রো মূলক হলো মেটা নির্দেশক গ্রুপ। না, নাইট্রো গ্রুপ মূলক কিসের মেটা নির্দেশক? নাইট্রো মূলকে তুমি ফিডেল কাপ অ্যালকাইলেশন করো, ফিডেল কাপ অ্যাসাইলেশন করো। ও নাইট্রো মূলক তো না, সরি, তুমি তো NH2 গ্রুপ দেখবা। আমি তো একটু আগে হানিফরে বললাম যে আমার এক্সিস্টিং গ্রুপ কে আছে তার উপর ডিপেন্ড করবে। এক্সিস্টিং গ্রুপ তো NH2। তো তোমার আনসারটা ঠিক ছিল, কিন্তু তুমি কারণটা জানো না। কারণটা কেউ বলতে পারবা? এটার বন্ডটা স্যার একটা দেখো এইদিক দেখো সবাই,
আমার যখন নাইট্রেশন করব, সলিউশনে আমার কি আছে? অ্যাসিড আছে। সলিউশনে কি আছে? অ্যাসিড আছে। তুমি জানো যে NH2 টা কি করে? বেস হিসাবে কাজ করে। সে কি করবে? অ্যাসিডটারে গ্রহণ করবে। অ্যাসিডটারে গ্রহণ করে কিসে কনভার্সন হয়ে যাবে? সে প্রোটন গ্রহণ করবে। গ্রহণ করে কিসে কনভার্সন হবে? NH3 প্লাস, নাইট্রোজেনের উপর প্লাস চার্জ। নাইট্রোজেন আগে ছিল কি নির্দেশক? কি ডিরেক্টিং? অর্থ প্যারা ডিরেক্টিং। এখন নাইট্রোজেন হয়ে যেতেছে প্যারা ডিরেক্টিং, সরি মেটা ডিরেক্টিং। এখন নাইট্রোজেন NH2 গ্রুপটা কি হয়ে যাচ্ছে? NH3 প্লাস গ্রুপে কনভার্সন হয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে মেটা ডিরেক্টিং। এজন্য আমার প্রোডাক্টটা কি হবে? মেটাতে প্রবেশ করবে। এজন্য আমার প্রোডাক্ট মেটাতে প্রবেশ করবে। স্যার এটার নাম কি? এটার নাম হলো অ্যানিলিনিয়াম আয়ন। অ্যানিলিনিয়াম আয়ন, অ্যানিলিনিয়াম আয়ন। পরীক্ষাতে দিব এটা, যে আমার অ্যানিলিনকে যদি নাইট্রেশন করি, অর্থোপেরা প্রোডাক্ট না হয়ে মেটা প্রোডাক্ট কেন হয়, যদিও NH2 গ্রুপ একটা অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ। তাহলে এটা সবাই ভালো মতো পড়বা, নেটে খুঁজে আরো বের করবা এর ব্যাপারে ইনফরমেশন। আমরা এরপর থেকে নেক্সট ক্লাস শুরু করব। বুঝতে পারছো? ও তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। স্যার এখন দিয়ে না, আগামী সপ্তাহে দিন। আগামী সপ্তাহে সিটি আছে স্যার আমাদের। কোন কোন কোর্সের? স্যার ফিজিক্সের। কবে? স্যার এই যে আগামী সপ্তাহের মধ্যে। স্যার এর পরে দিন। সিটি কিভাবে নিবে সে? স্যার আমরা ওই যে মানে PDF করে স্যারকে ইমেলে জমা দিব আর কি। হ্যাঁ, পরে পরে ওইখানে স্যার মার্কিং করবে। স্যার দেখে নাম্বার দিয়ে দিবে। আচ্ছা, তাহলে পরে দিতে চাচ্ছ তোমরা নাকি? জি স্যার পরে দিন। স্যার এখন দিয়ে টাইমটা যদি একটু বাড়ায় দেন তাহলেও স্যার হবে মনে হয়। জি স্যার। টাইমটা বাড়ায় দিলে তাহলে জি স্যার এটা হবে। তোমাদের খুব বড় অ্যাসাইনমেন্ট না, এটা হলো একটা প্রশ্ন দিব, ওটা তোমরা একটু নেটে ঘাটলেই বা বই দেখলেই পারবা। বুঝতে পারছো? তো এই যে দেখো, এটা কি একটা অ্যানিলিন, তাই তো? Yes, স্যার। এই তোমাদের ফিজিক্স পরীক্ষা কি বারে? ফিজিক্স পরীক্ষা কি বারে? স্যার মঙ্গলবার মেবি। মঙ্গলবার। তো আমার তো বার আছে, কি বার? বুধবার। তো এটা আধা ঘন্টা দেখলেই পারবা, সমস্যা নাই। তো আমি এই প্রোডাক্টটা তৈরি করে নিয়ে আসবো সবাই। অ্যানিলিনকে নাইট্রেশন করলে তো দেখছো মেটা পজিশনে চলে যায়, এটা হলো প্যারা পজিশন। তো আমি যদি প্যারা নাইট্রো অ্যানিলিন বানাইতে চাই, আমার কি করা লাগবে? তাহলে বেনজিন থেকে এই প্রোডাক্টটা তৈরি করে নিয়ে আসবে সবাই, আধা ঘন্টার কাজ। বেনজিন থেকে প্যারা নাইট্রো অ্যানিলিন, এটা হলো বেনজিন, এটা হলো প্যারা নাইট্রো অ্যানিলিন। প্যারা নাইট্রো
বেনজিন থেকে প্যারানাইট্রো অ্যানিলিন এটা কিভাবে প্রিপারেশন করা যায় সবাই খাতায় লিখে নিয়ে আসবা। আজকে এই পর্যন্তই থাকলো, থ্যাংক ইউ। আজকে আর অ্যাটেন্ডেন্স নিব না, আমি স্ক্রিনশট নিয়ে নিছি। স্যার ওটা কি আপনাকে পাঠাতে হবে মেলে? না, তোমরা খাতায় লিখলেই হবে, বেশি করা লাগবে না। খাতায় লিখে নিয়ে আসবো, আমি জিজ্ঞেস করবো। জি স্যার। আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি কত, 13-14 মিনিট, ক্লাস শুরু 13-14 মিনিট পরে। যারা বেশি চালাক তারা আজকে অ্যাবসেন্ট হয়ে গেছে। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।